বিচার বিভাগের প্রথমে আসে সংবিধানের যে অংশটা বিচার বিভাগের, সেটা হচ্ছে আর্টিকেল 94 থেকে আর্টিকেল 117 পর্যন্ত। এখানে 20টা আর্টিকেল আছে। এখানে কয়েকটি আর্টিকেলে ওনারা সংশোধন এবং পরিবর্তনের প্রস্তাব করেছেন। তার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে প্রথম কথা হয়েছে। ওনাদের প্রস্তাব হলো যে স্থায়ী বেঞ্চ যেন বিভাগগুলোতে করা হয়। তা আপনারা জানেন যে অষ্টম সংশোধনী একটা ছিল সংবিধানের, এটা অবশ্য সামরিক শাসক এরশাদের সময়। তখন সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের জন্য স্থায়ীভাবে যে বিধান আনা হয়েছিল কনস্টিটিউশনে, সেটা চ্যালেঞ্জ হয়ে পরে এটা অসাংবিধানিক ঘোষণা করা হয়। তো সুপ্রিম কোর্টের এটা স্থায়ী হাইকোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী আসন সংবিধানের মৌলিক কাঠামোর সাথে যায় না এবং সাংঘর্ষিক, এবং একটা যেহেতু কনস্টিটিউশনের উপরে একটা জাজমেন্ট আছে তখনকার, এটা বাতিল করার জন্য। তা আমরা বলেছি যে সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য আর্টিকেল 100-এ প্রভিশন আছে যে এইটার উপরে যেন কম্পালশন একটা আনতে পারি আমরা জুডিশিয়ারিকে, যেন আমরা এখানে কনস্টিটিউশনে একটা প্রভিশন করতে পারি অথবা সাবসেকশন করতে পারি ওখানে, যাতে প্রতি বছর প্রয়োজনীয় সংখ্যক সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য এখানে একটা বাধ্যবাধকতা আরোপ করা যায়, তাতে একই ফাংশনটা করা যাবে। আর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অথবা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন নামে একটা কমিশন করার কথা ওনারা এখানে করেছেন। তা আমরা এটা নীতিগতভাবে একমত, বলেছি যে এটা সংসদে আলোচনা করতে হবে, কারণ সংবিধানে একটা নতুন প্রভিশন অ্যাড করা প্রয়োজন হবে, যাতে জাজেস, হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেস নিয়োগের ক্ষেত্রে কি কি বিধিবিধান কিভাবে করা সম্ভব ইত্যাদি আমরা বিস্তারিত এখানে আলাপ করছি না, সেটা আমরা নীতিগতভাবে একমত। তবে এটা একটা নতুন বিধান যুক্ত করতে হবে সংবিধানে। 95-এ আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকার আবদ্ধ, কিন্তু সবকিছু আমরা আইনানুগভাবে এবং সাংবিধানিকভাবে করতে চাই। আর হচ্ছে এটা আর্টিকেল 95(2)-তে বিচারকের যোগ্যতা মানদণ্ড এগুলো নির্ধারণ করা আছে। তার মধ্যে একটা নতুন ক্রাইটেরিয়া ওনারা এখানে প্রেসক্রাইব করেছেন, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনের অধ্যাপকদেরকেও যাতে বিচারক হিসেবে নিয়োগ করা যায়। আমরা বলেছি এই বিষয়টা যে প্রস্তাবিত আইন আছে অথবা এখন যে আইনটা করার চেষ্টা করছে যে বিচারক নিয়োগ অধ্যাদেশ, যেটা এখন হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে বিভিন্ন কারণে, সেই যোগ্যতার ক্ষেত্রে এখানে এই বিধানটা তখন আইনে করা যাবে। আমরা নীতিগতভাবে একমত। এখন সাংবিধানিক কমিশন করার জন্য ওনারা বেশ কয়েকটা অঙ্গকে সাংবিধানিকভাবে আবার কনস্টিটিউশনের প্রতিষ্ঠান হিসেবে নিয়ে আসার জন্য বলেছেন। মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং আরো একটা কমিশন সৃষ্টি করার জন্য বলেছেন, যেটা এখন নাই এক্সিস্টেন্সে, স্থানীয় সরকার কমিশন। তা আমরা বলেছি প্রত্যেকটা কমিশনকে যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়, সেটা জটিলতা সৃষ্টি হবে। বিদ্যমান আইন দিয়ে যেভাবে পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো স্ট্যাটিউটরি অর্গান হিসেবে সেইভাবে থাকা উচিত। তারপরও আমরা বলেছি আমরা আরো আলোচনা করব, যদি এটা সাংবিধানিকভাবে আমরা যদি তাদেরকে স্বীকৃতি দিতে পারি সংবিধানে এনে। এরপরে জরুরি অবস্থা বিষয়ে কিছু প্রভিশন করেছে। জরুরি অবস্থা জারি করবে, সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে। আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই। আর জরুরি অবস্থা জারির ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যাতে মৌলিক অধিকার সহ কিছু কিছু অধিকার যে নাগরিকদের স্থগিত থাকে, সেগুলো স্থগিত রাখা যাবে না এবং আদালতে মামলা করতে পারবে। কিন্তু আমরা বলেছি যে জরুরি অবস্থা তখন জারি করতে হয়, সেটা সংসদ এবং শাসন বিভাগে মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয়, তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না। সেই বিষয়ে ওনারা আরেকটু চিন্তা করবেন বলেছেন, আমাদেরকে জানাবেন। আর প্রজাতন্ত্রের, নাগরিকতন্ত্রের সম্পত্তি, এটা তো আসলে হবে প্রজাতন্ত্রের সম্পত্তি, এগুলা রাষ্ট্রের কি কি সম্পদ থাকবে সেটা বর্তমান বিধানে যেভাবে আছে সেইভাবে ওনারা সন্তুষ্ট নয়। এটাকে আরো স্পেসিফাইড করতে চান যে রাষ্ট্রের যেমন
গভীর সমুদ্রে প্রযোজ্য অধিকার সমূহ, খনিজ সম্পদ, মূল্যবান সামগ্রী এবং ব্লু ইকোনমি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এগুলো রিডিফাইন করতে চান। আমরা বলেছি এটা আমরা একমত, তবে বিশেষজ্ঞ পর্যায়ে আরেকটু আলোচনা করে যাতে কোনো কিছু বাদ না যায়, আবার অনেক কিছু যেন আমরা অতিরিক্ত ইনক্লুড না করি রাষ্ট্র সম্পত্তিভাবে, সেটা পরীক্ষা করতে হবে, আমরা একমত। একইভাবে 143(2) এটাও প্রজাতন্ত্রের সম্পত্তি সম্পর্কিত। এটা আমরা বলেছি যে এখন যে বিধান আছে ওখানে সাফিসিয়েন্টলি ডিফাইন করা আছে, এটা নতুন করে আর প্রস্তাব করার দরকার নেই। আর আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে আমরা বিগত দিনে আপনাদের সাথে আলোচনা হয়েছে, এখানে আবার সেটা রিপিট করা হয়েছে জুডিশিয়ারির ক্ষেত্রে। এখানে কেন আসলো সেটা আমরা আমাদের বোধগম্য নয়, কারণ অলরেডি আর্টিকেল 145 ক এটা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে কি কি বিধান প্রযোজ্য পার্লামেন্টে উত্থাপনের ক্ষেত্রে, রাষ্ট্রপতিকে জানানোর ক্ষেত্রে এবং সামরিক প্রতিরক্ষামূলক যে চুক্তিগুলো সেটা ক্লোজ সেশনে উত্থাপনের ক্ষেত্রে বলা আছে স্পেসিফিক। তো সেই জন্য আমরা বলছি এটাও প্রয়োজনীয়, এটা অলরেডি আছে। আর রাষ্ট্রের সংজ্ঞার মধ্য থেকে বর্তমানে যে আর্টিকেল 152-তে যে সমস্ত সংজ্ঞার আর্টিকেলটা আছে, সেখানে রাষ্ট্র বলতে সংসদ এবং এক্সিকিউটিভ আর স্ট্যাটিউটরি যে প্রতিষ্ঠানগুলো আছে আর কি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এগুলোকে রাষ্ট্র বলা হয়। কিন্তু ওনারা রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে বিচার বিভাগকে ইনক্লুড করতে চান। তা আমরা ওনাদেরকে বুঝিয়েছি যে আসলে রিপাবলিক ইনক্লুডস এভরিথিং, অল দি অর্গানস অফ দি স্টেট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার সহ সকল কিছু। কিন্তু রাষ্ট্র বলতে এখানে রাষ্ট্রের সংজ্ঞা পৃথিবীর বিভিন্ন জায়গার ইনস্ট্যান্স আমরা টেনে দিয়েছি। এই জন্যই রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে জুডিশিয়ারিকে রাখে নাই, বিকজ সমস্ত মামলাগুলো আপনারা দেখবেন হয় রাষ্ট্র বনাম অথবা রাষ্ট্র আরেকজনকে সু করে, সুড এবং ক্যান বি সুড কথাটা লেখা আছে। তো এইখানে যদি রাষ্ট্র নিজে বিচার বিভাগ হয় তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, রাষ্ট্র বনাম জুডিশিয়ারি হয়ে যাবে তখন, অথবা জুডিশিয়ারি বনাম জুডিশিয়ারি হয়ে যাবে। সেই জন্য এটা একটা আইডিয়া আছে, রাষ্ট্রবিজ্ঞানে আরও অনেক বিতর্ক আছে, তো এটা ওনারাও চিন্তা করবেন। তো এটা দিয়ে রাষ্ট্রের তেমন কোনো বেশ কিছু পরিবর্তন হবে এমন কিছু নয়। তো সুতরাং সংজ্ঞার ক্ষেত্রে আমরা এখনো ওনাদের সাথে আলোচনা করেছি, ওনারা আলোচনা করবেন, দেখবেন। অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরো বিচার বিশ্লেষণ করতে হবে। যেমন আমি প্রথম থেকে বলি, বেশি সময় নিতে পারবো না আজকে। যেমন প্রিয়াম্বলের ক্ষেত্রে সংবিধান যেহেতু আজকে এখন ক্লোজ করতেছি, এরপরে অন্য বিষয় নিয়ে আমরা শুরু করব। প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বে। তো ওনারা এখনো আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি, এবং এখানে ওনারা যে বলেছেন যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ইনক্লুড করা যায় কিনা, বলছি খুবই যায়, এটা আমরা নেব এখানে। আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র, জনগণতন্ত্রী বাংলাদেশ, সেটা ওনারা বলছেন যে এটা আমাদের কোনো স্ট্রং পজিশন না, সেটা আমরাও মনে করি। আর অন্যান্য বিষয়ে দেখেন রাষ্ট্রধর্ম, ভাষা, প্রতিকৃতি প্রদর্শন, নাগরিকত্ব, সংবিধানের এই যে 7 ক এবং খ বিলুপ্তি, এটা অলরেডি ভার্ডিক্টে আছে, 15th অ্যামেন্ডমেন্টে বিলুপ্ত হয়ে গেছে। এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত। তাহলে এখানে 4, 5টা 6টা হয়ে গেল না? আর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভাগে যে বিদ্যমান সংবিধানের আর্টিকেল 8, 9, 10 এবং 12 ওনারা বিলুপ্ত করে এখানে নতুন একটা ভাগের কথা বলেছেন, অন্যান্য আর্টিকেলগুলোকে নিয়ে একটা ওনারা অনেকগুলো বিধান মৌলিক অধিকারের মধ্যে শিফট করে এখানে আর কিছু কিছু ইনক্লুড করতে বলছেন। তবে আর্টিকেল 8, 9, 10 এবং 12 বিলুপ্ত করার যে প্রস্তাবনা দিয়েছেন আমরা একমত। এবং আমরা এখানে প্রপোজ করেছি যে তদস্থলে পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থা, এই আর্টিকেলগুলো যা ছিল তা প্রতিস্থাপন করা হোক। আর ওনারা মৌলিক অধিকারের এখানে যেহেতু ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ওনারা ডিলিট করার পক্ষে মত দিয়েছেন, আমরা সেটার সাথে একমত। তো তারা বলেছেন যে এখানে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এটা লেখা যায় কিনা? আমরা বললাম যে লেখা যায়, আমরা একমত।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার শব্দাবলী আবার এখানে মৌলিক অধিকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আনা যায় কিনা বলছে আমরা একমত। কিন্তু এই ভাগের আর্টিকেল 13, 15, 17, 18, 18 ক, 19, 20, 23, 23 ক ও 24 এগুলো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ওনারা শিফট করে ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে বলবৎযোগ্য অধিকার হিসেবে ওনারা প্রস্তাব করেছেন যাতে সংবিধানে আসে। তো এইখানে আমাদের যুক্তি ছিল যে আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো আছে সেইগুলোর যদি সমস্ত কিছু ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করা হয় তাহলে এটা রাষ্ট্র এগুলো এনশিওর করতে বাধ্য থাকবে, কারণ ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওরড বাই দি স্টেট। এটা হচ্ছে স্টেট পলিসি। মৌলিক অধিকারের ক্ষেত্রে নতুন নতুন যে ওনারা যেটা বলেছেন যে রাষ্ট্রের ইন্টারনেট প্রাপ্তির ন্যায়সঙ্গত অধিকার, সকল নাগরিকের জরুরি চিকিৎসা প্রাপ্তির অধিকার, ভোক্তা সুরক্ষা অধিকার, ন্যূনতম ন্যায্য মজুরি অধিকার ইত্যাদি এগুলো বিবেচনা করা যায় কিনা ফান্ডামেন্টাল রাইটসে। আমরা বললাম যে এটা আমরা পরীক্ষা করে দেখব। তবে ইন্টারনেটের ক্ষেত্রে তো একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে যে এটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস। এখানে মজার বিষয় হচ্ছে যে এটা অলরেডি এনশিওর্ড, শুধু রাষ্ট্রের কাজ হবে এটা যেন বন্ধ না করা। তো সুতরাং এটা একটা অলরেডি ইনক্লুড হয়ে গেছে বলা যায়। নির্বাহী বিভাগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা বিষয়টা এটা টেকনিক্যাল, এটা আসলে হচ্ছে কর্তৃত্বে মন্ত্রিসভা কর্তৃক পরিচালিত হবে সরকার, সেটা আগের বিধান যা আছে তাই হলো। এখানে একমত নই বলতে পারে না। আর রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা গতবারও বলেছি যে আর্টিকেল 48 সাবসেকশন 3 পর আর একটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। সেটা অনেক বিষয়াদি থাকবে, এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না। সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে। আর এখানে যাতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা যায়, একটা ব্যালেন্সড গভর্নমেন্ট এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম করা যায় সেই বিষয়টা আমাদের অঙ্গীকার, সেই জন্য আমরা কাজ করছি। আর ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে যে আমরা একমত নই, কেন একমত নই সেটা প্রতিদিন বলেছি, আজকে না বললেও হবে। আর প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে এবং সংসদের উভয় কক্ষের বিষয়ে একটা বলা আছে যে ওনারা 4 বছর করছেন, আমরা বলছি 5 বছর হওয়া উচিত, রাখা উচিত। আর প্রধানমন্ত্রী পদের মেয়াদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে, সেটা ওনারাও একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, তবে সেটা এখনো আমরা ফর্মালি পাইনি। আমরা যেটা আমাদের দলের অবস্থান সেটা আমরা আগেও বলেছি যে পরপর 2 বারের বেশি কেউ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে। সেখানে আমাদের যুক্তি হলো যদি আমরা ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসাবে কাজ করতে দেই এবং যদি কেয়ারটেকার সরকারটা ইন প্লেস হয়, যেটা হয়েছে মোটামুটি, তাহলে পরে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায়, তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেইন অথরিটি হিসেবে, সেক্ষেত্রে সেই পার্টিরই সেটা স্বাধীনতা থাকা উচিত। তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে, সেটা পার্টির স্বাধীনতা, যারা মেজরিটি হবে পার্লামেন্টে তাদের। আর একটা বিষয় এখানে আছে যে একই ব্যক্তি, সেটা আরো পরে আসে, আমি এখনই বলি, যাতে 3টি পদে না থাকেন, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা। এখানে যে মেজরিটি পার্টি পার্লামেন্টে একটা সংসদীয় দল হয়, সেই মেজরিটি পার্টি তখন ডিসাইড করে কে প্রধানমন্ত্রী হবেন। নেসেসারিলি যে পার্টির চিফ হবেন এমন তো কথা নেই, এরকম ইনস্টেন্স অনেক আছে, কিন্তু হওয়ার প্রভিশনটা ওপেন রাখা উচিত, অপশন রাখা উচিত। আর প্রধানমন্ত্রী যিনি হবেন, এটা দেখা যায় যে পার্লামেন্টে এটা একটা ট্রেডিশন, মানে সিন্স দ্য ইনসেপশন অফ দি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যে প্রধানমন্ত্রী কিন্তু সংসদ নেতা হয়। কিন্তু কোন কোন দেশে সংসদ নেতাকে আলাদাও করেছে, এরকম নজির আছে। বাট এখানে সংসদ নেতার কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। সংসদ নেতা কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় সেরকম নয়, এটা আলাদা এন্টিটি। এটা সংসদে
কিছু কার্য থাকে, স্পিকার সংসদ নেতার সাথে আলাপ করে সেই কার্যগুলো করেন এবং বিভিন্ন বিষয়ে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিজেই সে লাস্ট স্পিচটা দেন বিভিন্ন বিষয়ে। তো এখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এটা অনেকটা অবিচ্ছেদ্য অংশের মতো, কিন্তু ইন প্র্যাকটিস দেখা গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এটা থাকাই সর্বোত্তম পার্লামেন্টের পার্টি বিভিন্ন কাজকর্মের জন্য। এটা এমন না যে একটা প্রধানমন্ত্রীর মতো আর একটা পোস্ট, সেটা নয়।